আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ব্যাপন সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করা। দেখা যাক আমাদের আজকের প্রথম সমস্যাটা কি। আমাদের প্রথম সমস্যা দেয়া হয়েছে xz2 yz2 এবং শুধু z2 অনুসমূহ x নিচে লেখা আছে 6, y নিচে লেখা আছে 7, z নিচে লেখা আছে কত 8 মৌল তিনটির সমন্বয়ে গঠিত। অনুসমূহের মধ্যে কোনটির ব্যাপন হার সর্বোচ্চ? ভালো করে খেয়াল করি, আমাদের এখানে xz2 yz2 z2 এই তিনটা হচ্ছে অণু। এই অণুগুলো x6 y7 z8 মৌল তিনটির সমন্বয়ে গঠিত। তার মানে আমাদের প্রথমে জানতে হবে এই যে x6 কি, y7 কি এবং z8 দ্বারা কি বোঝাচ্ছে। খেয়াল করি, আমরা একেবারে ক্লাস 8-এ বা 7-এ থাকতে শিখেছি যে একটা এরকম কোনো মানে x বা y বা z কোনো কিছু লেখে নিচের দিকে যদি একটা সংখ্যা বসানো থাকে, এটা দ্বারা আমরা কেমিস্ট্রিতে পারমাণবিক সংখ্যা বোঝাই, রাইট? আর ওপরে যদি কোনো কিছু লিখতাম সেটা দ্বারা আমরা বোঝাই ভর সংখ্যা। যেহেতু এখানে 8 লেখা আছে, তার মানে এটা হচ্ছে এর পারমাণবিক সংখ্যা। একইভাবে এর জন্য পারমাণবিক সংখ্যা 7, এর জন্য পারমাণবিক সংখ্যা কত 6। অর্থাৎ পারমাণবিক সংখ্যা 6 বলতে আমরা জানি এটা হচ্ছে কার্বন। পারমাণবিক সংখ্যা 7 বলতে আমরা জানি এটা হচ্ছে নাইট্রোজেন। পারমাণবিক সংখ্যা 8 বলতে আমরা জানি এটা হচ্ছে কি অক্সিজেন। অর্থাৎ আমার xz2 yz2 এবং z2 যেটা লেখা আছে এগুলো বেসিক্যালি কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। তাহলে আবার আমরা এগুলোকে একটু সাজিয়ে লিখি। xz2 এর দ্বারা কি বুঝবো? x মানে বুঝবো হচ্ছে কার্বন, z দ্বারা বুঝবো কি অক্সিজেন, নিচে 2 অর্থাৎ এটা কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এরপরে বলছে yz2 y দ্বারা বোঝাচ্ছে হচ্ছে নাইট্রোজেন, z দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন ডাই অক্সাইড। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে z2, z দ্বারা বোঝাচ্ছে অক্সিজেন, নিচে 2 লেখা আছে O2। আমাদের কাছে কোশ্চেনটাকে সরাসরি এইভাবে ইনফরমেশন গুলো দিয়ে কোশ্চেনটা করে ফেলতে পারতো, কিন্তু এখানে একটু চালাকি করা হয়েছে যে আমাদের কি স্টুডেন্টদেরকে একটু কষ্ট করে এগুলো হিসাব করে নিয়ে এসে এখানে ইনপুট দেওয়ার জন্য একটা রাস্তা করে দিয়েছে। ভালো কথা। এখন আমাদেরকে বের করতে হবে এদের মধ্যে কার ব্যাপন হারটা বেশি। দেখো, ব্যাপন হার বা প্রথমে আমরা যদি ব্যাপনের কথাটা বলি, ব্যাপন বিষয়টা কি? ব্যাপন বিষয়টা হচ্ছে কোনো কিছু সমভাবে স্বতঃস্ফূর্তভাবে সম এবং স্বতঃস্ফূর্তভাবে কি করবে ছড়িয়ে পড়বে। যদি ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটার নামই কিন্তু আমরা দিয়েছি কি ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়ার এই ব্যাপন হার নির্ণয়ের বিষয়টা দুইটা ভাবে বের করা যেতে পারে। এক, আমরা যেটা এখন সলভ করব, আর একটা গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র আছে, সেটা দিয়ে আমি পরবর্তী অঙ্কগুলো সলিউশন করে দেখাবো। ভালো করে খেয়াল করো, আমার প্রথম কাজ হবে হচ্ছে এদের মধ্যে সকলের আমরা একটু হিসাব করে দেখব কার মানে আণবিক ভর কত। আণবিক ভরের সাথে ব্যাপন হারের রিলেশনটা হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ আণবিক ভর যত বেশি হবে ব্যাপন হার তত কি কম হবে। তাহলে চলো আমরা একটু খেয়াল করে দেখি আমাদের এখানে কার আণবিক ভর কত এবং ব্যস্তানুপাতিক বিষয়টা আমি একটু চেষ্টা করব যেন স্টুডেন্টদের ডিটেইল করে বুঝিয়ে দিতে পারি। কার্বন ডাই অক্সাইড, তাই না? তাহলে CO2 এর আণবিক ভর, কার্বন ডাই অক্সাইডের আমরা কি বের করতে চাচ্ছি? আণবিক ভর বের করতে চাচ্ছি। বের করি। তাহলে কার্বনের জন্য 12 যোগ অক্সিজেনের জন্য 16, আমার যেহেতু দুইটা অক্সিজেন আছে তাহলে 12 যোগ 32 অর্থাৎ কত 44। আশা করছি বুঝতে সমস্যা হওয়ার কথা না। এরপরে হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড অর্থাৎ NO2 এর আণবিক ভর, নাইট্রোজেন হচ্ছে 14, অক্সিজেন হচ্ছে 2 × 16
তাহলে কত হচ্ছে 14 যোগ 32 অর্থাৎ কত 46। আর এইখানে আছে অক্সিজেন, তাহলে O2 এর আণবিক ভর তাহলে 16 ইন্টু 2 কত হচ্ছে 32। তাহলে আমরা এক জায়গায় পেলাম হচ্ছে 44, এক জায়গায় পেলাম হচ্ছে 46, এক জায়গায় পেলাম হচ্ছে 32। আমাদেরকে এখন বুঝাই দিতে হবে যে এই যে 44 আর 46 আর 32 এদের মধ্যে কার ব্যাপন হার বেশি কার ব্যাপন হার কম। তাহলে আমি একটু সহজভাবে বুঝাই। ধরো যে এইখান থেকে একটা দৌড় প্রতিযোগিতা শুরু হবে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, স্টার্ট হবে এখানে, এই বিন্দুটা এসে শেষ হবে, এটা হবে কি এন্ড। তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত একটা দৌড় প্রতিযোগিতা হবে। ভালো কথা, দৌড় প্রতিযোগিতায় দুইজন অংশগ্রহণ করেছে, একজন একটু মাশাআল্লাহ টাইপের শরীর স্বাস্থ্য, অর্থাৎ একটু শরীর স্বাস্থ্য ভালো, আর একজন একটু হালকা পাতলা শরীর স্বাস্থ্য, হ্যাঁ পাতলা সাতলা। অর্থাৎ এই দুই ব্যক্তির মধ্যে এর ভর বেশি আর এর ভর হচ্ছে কম। এখন আমাদের কমন সেন্স খাটাই যে এই যে মোটা সোটা আর এই যে হালকা পাতলা, এদের দুজনের মধ্যে কে আগে এইখানটায় পৌঁছাবে। খুব সিম্পল একটা বিষয়, এর এবং এরা দুজনাই বন্ধু, দুজনাই সমবয়সী, এর মধ্যে এই একটু হেলদি একটু মোটা সোটা, এর ভরটা বেশি, আর এই হচ্ছে একটু হালকা পাতলা চিপচিপা, এর ভরটা কম। এখন কোয়েশ্চেন হচ্ছে কে আগে শেষ প্রান্তে পৌঁছাবে। আমরা নর্মালি আমাদের নর্মালি সেন্সে আমরা নর্মালি যেটা বুঝি সেটা হচ্ছে এদের দুজনের মধ্যে যে হালকা সে আগে দৌড় দিয়ে পৌঁছে যাবে, সে দ্রুত এখানে এসে পৌঁছে যাবে এই ভারীটার চাইতে, কমনলি এইটাই হয়ে থাকে। তো এখানেও বিষয়টা তাই হবে যে আমাদের এখানে একজনের ভর হচ্ছে 32, একজনের ভর হচ্ছে 46, একজনের ভর হচ্ছে 44। এই তিনটার মধ্যে কোশ্চেন করেছে কার ব্যাপন হার বেশি হবে। তাহলে যার আণবিক ভর কম তার ব্যাপন হার কি হবে বেশি হবে। অর্থাৎ এখানে আণবিক ভর সবার চেয়ে কম হচ্ছে অক্সিজেনের, তার মানে অক্সিজেনের ব্যাপন হার হবে সবার চেয়ে বেশি। আর সবার চেয়ে বেশি আণবিক ভর হচ্ছে আমার কার নাইট্রোজেন ডাইঅক্সাইডের, তার মানে এর ব্যাপন হার হবে সবচেয়ে কম। আর মাঝারি অবস্থায় রয়েছে কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটা থাকবে কোথায় মাঝে। তাহলে আমি চিহ্নটা এইভাবে দিতে পারি, রাইট। ব্যাপন হার সবচেয়ে বেশি কার অক্সিজেনের, তারপর কার কার্বন ডাইঅক্সাইডের, আর সবচেয়ে কম কার নাইট্রোজেন ডাইঅক্সাইডের। এই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার সমাধান যে এদের মধ্যে কার ব্যাপন হার সর্বোচ্চ। উত্তর হচ্ছে সর্বোচ্চ হচ্ছে O2 এর ব্যাপন হার। আমাদের এখানে O2 বলতে এই জায়গাটায় যেটা হচ্ছে Z2 বোঝানো হয়েছে। আশা করছি এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। তারপরে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ভিডিওটা আবার শুরু থেকে চালিয়ে একবার দেখে নিতে পারো। আমরা এখন আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যার সমাধান করব। এই সমস্যাটিতে আমাদেরকে দুটো রাসায়নিক বিক্রিয়া বলে দিয়েছে। মজার ব্যাপার হচ্ছে বিক্রিয়াগুলো কিন্তু সম্পূর্ণ করে দেয়নি। যেমন এই প্রথম বিক্রিয়াতে কপার সালফিউরিক অ্যাসিড অবশ্যই গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে কপার সালফেট X এবং H2O প্রডিউস করছে। পরেরটায় দেখা যাচ্ছে যে এখানে তাপ প্রয়োগ করার ফলে PbO আর O2 যে প্রডিউস হলো তার সাথে একটা Y প্রডিউস হয়েছে, এটা কি সেটা বলে দেয় নাই। খেয়াল করো, ব্যাপনের অঙ্ক করতে গেলেও রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে ধারণা থাকতে হবে। তোমরা যারা ক্লাস 8-এ রাসায়নিক বিক্রিয়া ফাঁকি দিয়ে এসেছো তাদেরকে আমি বলবো তোমরা দ্রুততার সাথে পুরোনো 8-এর বইটা একটু ঘাটাঘাটি করো, একটু চেক করো, ক্লাস লেকচার গুলো দেখো, তোমার বিক্রিয়ার কিছুটা হলো ইমপ্রুভ করে এই ধরনের কোয়েশ্চেন গুলো সলভ করো। আর বিক্রিয়া নিয়ে যত বিস্তারিত আলোচনা প্রয়োজন আমি আগামীতে ইনশাআল্লাহ এই চ্যানেলে করে দিব, বা আমার সরাসরি ক্লাসেও তোমাদেরকে করে দিব। আপাতত আমি বিক্রিয়া নিয়ে খুব একটা কথা বলতে চাচ্ছি না, আমি এই অঙ্কটার দিকে ফোকাস করি। ওকে, আমাদের এই অঙ্কে এখানে যে x বলে দিয়েছে এবং এখানে y বলে দিয়েছে এবং কোয়েশ্চেন করেছে x এবং y যৌগের মধ্যে কোনটির ব্যাপন দ্রুত হবে। খেয়াল করো, এখানে x এ আমরা পাবো হচ্ছে SO2, অর্থাৎ আমরা x এ পাবো সালফার ডাইঅক্সাইড, আর এই জায়গাটায় আমরা পাবো NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এদের দুজনের মধ্যে কার ব্যাপন হার বেশি হবে, কার ব্যাপন হার কম হবে, অর্থাৎ ব্যাপনটা কার বেশি ব্যাপনটা কার কম সেটা আমাদের কোয়েশ্চেন। আমি এই অঙ্কটা দুইটা নিয়মে সলভ করে দিব। ঠিক আছে, আমি প্রথমে লিখি নিয়ম 1।
নিয়ম 1। এরপরে নিয়ম 2। নিয়ম 1-এ আমি খুব বেশি ঝামেলায় জড়াবো না, আমি জাস্ট আণবিক ভর দিয়ে অঙ্কটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব, যেটা আমি আমার প্রথম অঙ্কে তোমাদেরকে বুঝিয়েছি, ওই যে মোটা মানুষ পাতলা মানুষ দিয়ে। খেয়াল করো তাহলে SO2 এর আণবিক ভর, তাহলে SO2 এর আণবিক ভর আমি এইভাবেও লিখতে পারি, আবার M of SO2 এভাবেও লিখতে পারি। কেমন? তাহলে সালফারের ভর হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16, দুইটা অক্সিজেন, এখানে আমি পাবো 16 দুগুণা 32 আর 32 টোটাল হবে কত 64। অনুরূপ ভাবে NO2 এর আণবিক ভর, এটাকে আমি বলতে পারি M of NO2, রাইট? তাহলে নাইট্রোজেন হচ্ছে 14 যোগ 16 ইন্টু 2, একটি অক্সিজেন 16, দুইটি অক্সিজেন 16 দুগুণা 32, তাহলে এখানে 32 আর 14 হবে হচ্ছে 46। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি 46 আর একটা হচ্ছে 64, অর্থাৎ সহজভাবে বোঝা যাচ্ছে সালফার ডাইঅক্সাইডের চেয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আণবিক ভর কম, সুতরাং এখানে ব্যাপন দ্রুত কার ঘটবে, কার দ্রুত ব্যাপন ঘটবে, NO2। অ্যান্সার কিন্তু শেষ, অ্যান্সার শেষ। কিন্তু এটাকে যদি আমরা একটু বিস্তারিত শিখে বুঝে অ্যান্সার করতে চাই, তাহলে আমাদের নিয়ম 2 ফলো করতে হবে। নিয়ম 2, নিয়ম 2-এ আমরা গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র সেটি ব্যবহার করব। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রে আমাদেরকে যেটা শেখানো হয়েছে, ব্যাপন হার হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যাপন হার হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে একটি গ্যাস থাকলে সেটার ক্ষেত্রে, যেহেতু আমার এখানে দুইটি গ্যাস আছে, অর্থাৎ আমার এখানে সালফার ডাইঅক্সাইড আছে আর কি নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, যেহেতু দুইটা এলিমেন্ট আছে, সেটার জন্য সূত্রটা কি হবে লিখি, R of SO2 divided by R of NO2, right, is equals to root M of NO2 divided by M of SO2। শোনো, এই সূত্রটা থেকে ওই সূত্রটা কিভাবে আসলো এটা কিন্তু একটু ডিটেল ব্যাখ্যা করে ক্লাস নেওয়া হয়। হ্যাঁ, আমি কিন্তু সরাসরি ক্লাসরুমে এটা তোমাদেরকে শিখিয়েছি। এরপরেও যারা আমার সরাসরি ক্লাসরুমে ছিলে না, এমন কেউ যদি এই ক্লাস দেখে থাকো এবং তার যদি মনে হয় যে এইটার ডিটেল ক্লাস লাগবে, এরকম স্টুডেন্ট যদি তোমরা এখানে থাকো, তাহলে একটু কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করব তোমাদের জন্য এটার ডিটেল কিভাবে এটা এই জায়গাটা এসে দাঁড়ালো এটা তোমাদের শিখিয়ে দেওয়ার অনলাইনে আমি ক্লাস আপলোড করার চেষ্টা করব। এখানে জাস্ট এতটুকু বুঝাই দেই, দেখো এখানে ব্যাপন হার, সালফার ডাইঅক্সাইডের ব্যাপন হার ওপরে আছে, অর্থাৎ গুণ আকারে আছে, আর এই জায়গাটায় সালফার ডাইঅক্সাইডের আমার আণবিক ভরটা ভাগ আকারে আছে, অর্থাৎ ব্যস্তানুপাতে আছে। এটা গুণ আকারে আছে, এটা ভাগ আকারে আছে। একইভাবে NO2 এর ব্যাপন হার এখানে আছে ভাগ, ওই পাশে ভরটা আছে কি আকারে, গুণ, অর্থাৎ এইখানে ব্যাপন হারটা গুণ, আণবিক ভরটা ভাগ, তাহলে কি ব্যস্তানুপাতিক। বিপরীত এইখানে এর ব্যাপন হারটা হচ্ছে ভাগ, এর আণবিক ভরটা আছে কি গুণ, তার মানে কি বিপরীত। আশা করছি বুঝতে পেরেছো। এইবার আমরা বের করব R of SO2 divided by R of NO2 is equals to নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য হবে হচ্ছে 46 ডিভাইডেড বাই সালফার ডাইঅক্সাইডের জন্য হবে কত 64, এর উপরে রুট is equals to R of SO2 divided by R of NO2। আমি না এইখানটাতে মানে সময় নষ্ট না করে রুট সহকারে কত আসে সেটা একটু সরাসরি করার চেষ্টা করি। 46 ভাগ 64 এর উপরে রুট করে দিলে 0.8478, অ্যাকচুয়ালি 779 ছিল, তাই আমি এটা করে দিছি। একটু দেখো
আমি এখানে না লিখলেও এটা আমরা সবাই জানি যে এর নিচে একটা ওয়ান আছে, যে ওয়ানটা খালি চোখে দেখা যায় না, মনের চোখ দিয়ে দেখতে হবে। আমি মনের চোখ দিয়ে দেখতে পাচ্ছি ওর নিচে একটা কি আছে, ওয়ান আছে। আমি যদি এবার একটু অনুপাত করতে চাই, তাহলে আর অফ SO2 অনুপাত আর অফ NO2, আর দ্বারা কিন্তু আমি ব্যাপন হার বুঝাচ্ছি, হ্যাঁ, ইজ ইকুয়ালস টু 0.8478 অনুপাত কত, 1। এইবার দেখো তো সালফার ডাইঅক্সাইডের জন্য কত পেয়েছো, 0.8478। নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য কত পেয়েছো, 1। তার মানে আমরা SO2 এর জন্য পেয়েছি 1 এর চেয়ে কম, আর NO2 এর জন্য পেয়েছি 1, অর্থাৎ এইখানে NO2 এর জন্য মানটা কি বড়। ব্যাপন হার নাইট্রোজেন ডাইঅক্সাইডের ব্যাপন হার 1, সালফার ডাইঅক্সাইডের ব্যাপন হার 0.8478, যেটা 1 এর চেয়ে কম, অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইডের চেয়ে কম। অর্থাৎ আমরা যে অ্যান্সারটা বের করেছিলাম যে এইখানটায় এই যৌগগুলোর মধ্যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ব্যাপনটা দ্রুত হবে, সেটা গাণিতিকভাবে প্রমাণিত। আমাদের অ্যান্সারটা কিন্তু দুটো নিয়মেই করা যায়। এটা গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র ফলো করে, আর এটা হচ্ছে আমাদের আণবিক ভর দিয়ে সরাসরি করা যায়। কেমন, আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা যদি ক্লিয়ার বুঝে যাও, তাহলে আমি তোমাদেরকে যে অনুশীলন বইটা দিয়েছি সেখানে এটা দ্রুততার সাথে বুঝে অ্যান্সারটা ফিল আপ করে ফেলো। আমরা এবার ব্যাপন সংক্রান্ত তৃতীয় সমস্যার সমাধান করব। আমাদের এই সমস্যায় বলা হয়েছে সুমাইয়া একটি সিলিন্ডারে কার্বন ডাই অক্সাইড এবং অপর একটি সিলিন্ডারে CH4 অর্থাৎ মিথেন নিয়ে ব্যাপন এবং নিঃসরণের হার পর্যবেক্ষণ করলো। ভালো কথা করছে। উভয় গ্যাসের মধ্যে কার ব্যাপন হার বেশি, অর্থাৎ আমাদেরকে এখন বের করতে হবে কার্বন ডাই অক্সাইড এবং মিথেন অর্থাৎ CO2 এবং CH4, এদের দুজনের মধ্যে কার ব্যাপন হারটা বেশি। আমি এই অঙ্কটাও দুইটা নিয়মে করে দেব, ঠিক আছে? তাহলে চলো আমরা এটাকে সমাধান করি। সমাধান, তাহলে আমরা যদি গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রতেও যাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের আণবিক ভর দরকার হবে। আমরা গ্যাস ব্যাপন সূত্রে যাব, তার আগে আণবিক ভরটা বের করে নিব। আণবিক ভরটা ব্যবহার করে গ্যাস ব্যাপন সূত্রের কাজও হবে, পাশাপাশি আমাদের প্রথম নিয়মে অঙ্ক সলিউশনও হয়ে যাবে। তাহলে চলো প্রথমে আমরা করি CO2 এর আণবিক ভর। তাহলে M of CO2 is equal to, কার্বনের জন্য হচ্ছে 12, অক্সিজেন দুইটা 16 করে, 16 দুগুণ 32 আর 12 কত হয় 44। এই পোরশনে CH4, তাই না, CH4 এর আণবিক ভর M of CH4। তাহলে কার্বন হবে 12, হাইড্রোজেন 1, 4টা আছে, তাহলে 12 যোগ 4 টোটাল কত হচ্ছে 16। বাস, আমাদের এখানে কার্বন ডাই অক্সাইডের জন্য আমরা পেয়ে গেছি কত 44, মিথেনের জন্য পেয়ে গেছি কত 16। আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি যে এইখানটায় CH4 অর্থাৎ মিথেনের ব্যাপনটা বেশি। কার ব্যাপন হার বেশি, আমি অ্যান্সারটা লিখে দিই CH4, তাই না, CH4 অর্থাৎ মিথেনের জন্য ব্যাপন হারটা বেশি। এখন যদি আমরা এটাকে একটু গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রে বসানোর চেষ্টা করি, তাহলে সূত্রটা আমার কি ছিল, সূত্রটা ছিল R অফ, আমি CO2 দিতে পারি, কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই R অফ CH4 ইজ ইকুয়ালস টু রুট, CH4 নিচে থাকলে এখানে ভরে এসে CH4 ওপরে, কার্বন ডাই অক্সাইড ওপরে ছিল, তার মানে এখানে কার্বন ডাই অক্সাইড চলে আসবে কোথায়, নিচে, তাই না? তাহলে আমি যদি পরের লাইনে বাহ লিখি যে R অফ CO2 ডিভাইডেড বাই R অফ CH4 ইজ ইকুয়াল টু M অফ CH4 কত হচ্ছে 16 ডিভাইডেড বাই CO2 কত হচ্ছে 44, এর উপরে কি রুট,
আবার বা R of CO2 divided by R of CH4 is equals to, আমি এইটা ভাগ করে রুট করে একবারে মানটা বসাই, তাহলে হবে 16/44 রুট 0.603 0.603, যে এর নিচে একটা কি আছে, 1 আছে। এখন আমি যদি অনুপাত আকারে লিখি সেক্ষেত্রে আমি কি পাবো, R of CO2 অনুপাত R of CH4 is equals to 0.603 অনুপাত কত, 1। অর্থাৎ CH4 এর জন্য ব্যাপন হার পেলাম কত, 1, আর CO2 এর জন্য ব্যাপন হার পেলাম কত, 0.603, যেটা কিনা CH4 এর মানের চেয়ে কম। তাহলে আমার ব্যাপন হার কার বেশি হলো, CH4 এর, অর্থাৎ CH4 এর ব্যাপন হার বেশি। আমরা শুরুতেই তো এটা বুঝে নিয়েছিলাম, এই সূত্রে আসার আগে আমরা শুরুতেই বুঝে গেছি। হ্যাঁ, আমরা এই সূত্রে কেন আসলাম, আমরা ডিটেলটা শিখতে চাই, ডিটেলে অঙ্কটা করতে চাই, বিধায় আমরা এই সূত্রে নিয়ে এসেছি। এই সূত্রে এসে আমরা এখানে যেটা আমাদের মানে ধারণা তৈরি হয়েছিল যে হ্যাঁ এটার চেয়ে এটার ব্যাপন হার বেশি, আমরা এটাকে গাণিতিক ভাবে করে নিয়ে এসে সলিউশন বের করলাম যে আমার এটার মান 1 আর এটার মান 1 এর চেয়ে অনেক কম, 0.6। সো আমার এইখানটায় সুমাইয়া যে দুটো গ্যাস নিয়ে কাজ করেছে, সেই দুটো গ্যাসের মধ্যে CH4 এর ব্যাপন হারটা কি হবে, বেশি হবে, মানে CH4টা দ্রুত ছড়িয়ে পড়বে এবং কম সময় লাগবে। এটা একটু মাথায় রেখো, কম সময় লাগবে। ব্যাপন হার বেশি হওয়ার মানেই হচ্ছে সময়টা কম লাগতে হবে। ঠিক আছে, আমি আজকে এই ভিডিওটাতে 3টা অঙ্ক করে দিলাম। এটা বেসিক্যালি আমাদের যে অনুশীলন বইটা আছে সেটা 3টা অঙ্কের সলিউশন করে দিলাম। তোমরা অবশ্যই অনুশীলন বইটাই অঙ্কগুলো সলভ করে রেডি করতে থাকো। অনুশীলন বইয়ে আরো 4টা প্রবলেম আছে, 4টা প্রবলেমের জন্য আমি এটার দ্বিতীয় ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। আর এই ভিডিওটা দেখো বারবার, কোনো সমস্যা হলে আমাকে একটু জানিও, এখানে কমেন্ট করলেও আমি রিপ্লাই দিব। পাশাপাশি সরাসরি ক্লাসরুমে যখন তোমাদের সাথে আমার দেখা হয় তখন বললেও আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।